আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে আমরা আমাদের লাইভটা শুরু করে দিলাম। খুবই এক্সাইটিং একটা লাইভ হতে যাচ্ছে এন্ড আই এম সুপার এক্সাইটেড। আজকে লাইভটা অনেক অনেক বেশি স্পেশাল বিকজ হচ্ছে আজকে লাইভ আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট থাকবেন, তার সাথে আরেকজন স্পেশাল গেস্ট থাকবেন। তো আমি খুব বেশি দেরি করবো না, আমরা হচ্ছে আস্তে আস্তে লাইব্রেরিতে চলে যাব। যারা যারা যে যেখান থেকে জয়েন করছেন অফকোর্স একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। এবং আজকের লাইভের টপিকটাও কিন্তু খুবই খুবই জোস একটা টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে কি চাকরি নাই নাকি হচ্ছে স্কিল রিসোর্স নাই। সো এই বিষয়টা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা কথা বলবো এন্ড ইন্ডাস্ট্রি ইনসাইট গুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি একটু কাইন্ডলি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনারা কে কোথা থেকে হচ্ছে জয়েন করছেন। আপনাদের যদি এই টপিকটা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে আপনারা আমাদেরকে করতে পারেন এন্ড হোপফুলি আপনি একদম বেস্ট আনসারটাই বেসিক্যালি হচ্ছে আপনারা আজকে পাবেন আর কি। ওকে, সো আমি খুব বেশি দেরি করব না, আমি হচ্ছে ফার্স্টে স্ক্রিনে ডেকে নিব আমাদের আজকের সেশনের স্পেশাল গেস্ট, বাংলাদেশের থাকে না যে লিজেন্ডারি এন্টারপ্রেনার হচ্ছে ফাহিম মাসুদ ভাই, যিনি বিডি জবস এর ফাউন্ডার এন্ড একই সাথে হচ্ছে সিইও আছে। এবং ফাহিম ভাই যে আমাদের জন্য টাইম ম্যানেজ করছেন, এটার জন্য আসলে পুরো ওস্তাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে ভাই কৃতজ্ঞতা এবং ভাই ধন্যবাদ। কেমন আছেন ফাহিম ভাই? ধন্যবাদ সৌরভ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ভালো আছি। ওকে ভাই, গ্রেট। এবং আমাদের আজকের সেশনে আরেকজন স্পেশাল গেস্ট আছেন, তিনি হচ্ছেন লার্নিত রাব্বিলের ফাউন্ডার এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাব্বিল হাসান রূপম ভাই। আসসালামু আলাইকুম রাব্বিল ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে লাইভ হয়, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর কমিউনিটি কন্ট্রিবিউশন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ প্রতিদিনের মতো আজকেও আমি আছি। আমরা আজকে ধীরে হচ্ছে ভাই আমাদের সেশনটাতে হচ্ছে চলে যাই। যে ফার্স্ট একটু ফাহিম ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে ফাহিম ভাই, ইউ হ্যাভ বিন আ সিরিয়াল এন্টারপ্রেনার ফর এ লং লং টাইম। আমরা হচ্ছে যখন আমিও ইউনিভার্সিটি ছিলাম তখন থেকে বেশি হচ্ছে আপনার ব্যাপারে শুনে আসছি। আজকে কিভাবে আপনার একটা সেশন হচ্ছে হোস্ট করতে পারবো, মানে আমার জন্য আসলে খুবই খুবই গর্বের আর কি। তো ভাই একটু যদি জিজ্ঞেস করতাম যে আপনার সম্পর্কে, যে ভাই আপনার এখন রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে, বা বিডি জবস এখন আসলে কি কি নিয়ে কাজ করতেছে, একটু যদি ভাই আমাদের সাথে হচ্ছে ভাই শেয়ার করতে। বিকজ আমি জানি আজকে স্টেশনে যারা যারা দেখতেছে, আই ডু বিলিভ যে তাদের প্রত্যেকেরই হচ্ছে বিডি জবস এ অ্যাকাউন্ট আছে। যেরকম একটা মানুষ বাংলাদেশের মানুষের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, ঠিক সেম ভাবে আমার নিজেরও আছে। তো হচ্ছে একটু যদি ভাই আপনার সম্পর্কে জানতে পারতাম, আপনার রিসেন্ট ব্যস্ততা কি নিয়ে একটু যদি জানতে পারতাম আর কি। ব্যস্ততা তো অনেক কিছু নিয়েই থাকতে হয়। আমি নিজে কোম্পানি নিয়ে যেরকম ব্যস্ততা থাকতে হয়, অন্যান্য বেশ কিছু ইস্যু নিয়েও ব্যস্ত থাকতে হয়। একটা যা ব্যাপার, গত 1-2 মাস আমরা খুব ক্লোজলি ইনভলভ ছিলাম। আমাদের যেহেতু সামনে বাজেট আসছে, আগামীকালই বাজেট অ্যানাউন্স হবে, তো সেখানে আমাদের আইটি সেক্টরের জন্য বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা। তো একটা, যেমন অনেকেই জানে যে আমাদের একটা ট্যাক্স এক্সেমশন ছিল বা কর অব্যাহতি ছিল, সেটা নতুন করে বহাল থাকবে কিনা সেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। তো সেই ব্যাপারেও সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করেছি, তো সেটা নিয়ে একটা ব্যস্ততা ছিল। তো আশা করছি খুব ভালো জিনিস হবে, আগামীকাল বাজেটে আমরা অনেক কিছু জানতে পারবো। আর কোম্পানির বা ব্যবসায়িক পার্সপেক্টিভে আমরা যেহেতু বিডি জবসের, আমি আসলে খুব অপারেশন লেভেলে এখন দেখি না, আগে যেটা দেখা হতো, বাট কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করি, আমি ব্যক্তিগতভাবে কাজ করি, এবং নিউ প্রোডাক্ট, নিউ ফিচার ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোরও এক ধরনের লিডারশিপ দেওয়ার চেষ্টা করি। তো আমরা অনেকেও যারা বিডি জব ব্যবহার করে তারা হয়তো দেখেছে যে গত 6 মাস থেকে 1 বছরে আমরা বেশ কিছু নিউ ফিচার্স নিয়ে এসেছি, পার্টিকুলারলি জব সিকারদের জন্য এবং এমপ্লয়ারদের জন্য। যেমন একটা বড় ব্যাপার ছিল যেটা অনেকের সাথে হয়তো আজকের অডিয়েন্সের সাথে রিলেভেন্ট, যে ক্যারিয়ার কোশ্চেন আনসার সেশন, যেটা আমরা গত 6-7 মাস আগে নিয়ে এসেছি। তো সেরকম একটা ফিচার। তারপর বিডি জবস প্রো নামে একটা জিনিস এসেছে, যেটা এক ধরনের সাবস্ক্রিপশন বেসড মডেল। যারা বিডি জবসের জব সিকার যারা আছে, তারা বেশ কিছু অ্যাডিশনাল সার্ভিস যেগুলি তারা আগে পেত ওগুলো এখনো পায়, জব সার্চ করা, জব অ্যাপ্লাই করা, সিভি সাবমিট করা। বাট যারা প্রো ফিচার ওন করবে বিডি জবসে বা যারা সাবস্ক্রাইব করবে, তারা কিছু অ্যাডিশনাল ফিচার যেগুলো আগে ছিল না সেগুলো তারা
পাবে। তো সেরকম বেশ কিছু নতুন জিনিস আমরা নিয়ে আসছি। আর আরেকটা ব্যাপার আসলে যেই কারণে ব্যস্ততা একটু বেশি, সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল টেকনোলজিক্যাল একটা চেঞ্জ হচ্ছে। পিডি জবস আমাদের বেশ কিছু পুরনো লিগেসি টেকনোলজি ছিল। আমরা তো প্রায় 23 বছরের মতো কোম্পানি হতে যাচ্ছে। তো এখানে বেশ কিছু পুরনো টেকনোলজির স্ট্যাক আমাদের রাখতে হয়েছিল বিভিন্ন কারণে, কারণ ইচ্ছা করলেই তো এরকম একটা রানিং প্ল্যাটফর্মে অনেক কিছু চেঞ্জ করে ফেলা যায় না। তো আর নতুন নতুন টেকনোলজি আসছে, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কিছু নিউ একেবারে অ্যাডভান্স টেকনোলজি দিকে আমাদের মাইগ্রেট করার সময় এসেছে। তো এটা আমাদের গত কয়েক মাসে এটা খুব অ্যাগ্রেসিভলি হচ্ছে। এখনো যে পুরোপুরি মাইগ্রেশন আমরা কমপ্লিট করতে পেরেছি তা না, বাট আমাদের টিম কাজ করছে এবং আমরা আশাবাদী যে এই বছরে আমরা আমাদের টোটাল টেকনোলজিক্যাল মাইগ্রেশনটা কমপ্লিট করতে পারবো এবং যারা বিডি জবসের ব্যবহারকারী, জব সিকার হোক বা এমপ্লয়ার হোক, তারা আরো বেটার পারফরমেন্স, আরো ফাস্টার পারফরমেন্স, আরো স্মুথ পারফরমেন্স আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পাবে। ওকে, থ্যাংক ইউ ফাইম ভাই। সো ভাই বেসিক্যালি আমরা আমাদের আজকের যে আলোচনার যে মূল বিষয়বস্তু সেটাতে একটু আসতে যাচ্ছি। সেটা হচ্ছে ভাই যে আমাদের আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি যে চাকরি নাই নাকি হচ্ছে স্কিলড মানুষ নাই। তো তার আগে ছোট্ট করে কিছু ডেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রতি বছর জব ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে প্রায় 2.2 মিলিয়ন বা 22 লক্ষর মতো মানুষ, এবং একটা ওভারঅল স্টাডি করলে দেখা যায় প্রতি 3 জনের মধ্যে একজন থাকে হচ্ছে আনএমপ্লয়েড। এবং এই ডেটাটা আরো বেশি ভয়ঙ্কর যখন আমরা বাংলাদেশের সবচেয়ে মানে বড় ইউনিভার্সিটি, দ্যাট মিনস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যখন আমরা আসলে কথা বলি, দেখা যায় প্রতি 3 জনের মধ্যে 2 জনই আসলে থাকে আবার আনএমপ্লয়েড। আবার এই পাশে আপনি এমপ্লয়ার সাইড, যেহেতু ভাই আপনার ওই এক্সপার্টাইজটা আছে এবং ইউ হ্যাভ এ গ্রেট কানেকশন আর কি। তো এই জায়গায় হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশের এমপ্লয়ারদের মধ্যেও কেমন যেন একটা মানে একটা যেটা ডেইলি স্টার একটা নিউজ আসছিল যে বাংলাদেশের 46% এমপ্লয়ার্স বলতেছে যে আমরা হচ্ছে এনাফ স্কিল রিসোর্স আসলে হচ্ছে খুঁজে পাচ্ছি না। সো ফাইম ভাই, ইউ হ্যাভ দা মানে মানে ইউ হ্যাভ বোথ এক্সপিরিয়েন্স আর কি। আপনার হচ্ছে এই পাশে যোগ্য ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটদের সাথে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আবার ওই পাশে বাংলাদেশের বিশাল মানে জব রিক্রুটার বা হায়ারিং ম্যানেজারের সাথে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ভাই আপনি অ্যাকচুয়ালি হচ্ছে ভাই নিডটা বা হচ্ছে প্রবলেমটা আসলে ভাই কোথায় দেখতেছেন, এটা যদি ভাই একটু আমাদেরকে এনলাইটেন করতেন, বিকজ এই কোশ্চেনটার আনসার আমি আসলে অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি আর কি। ভাই একটু যদি ভাই আমাদেরকে একটু এনলাইটেন করতেন বিষয়টা। আচ্ছা, এইটা তো আসলে আমরা অনেকদিন ধরেই বলছি যে আমাদের এমপ্লয়মেন্ট মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে একদিকে যেরকম বেকার বা আনএমপ্লয়েডের নাম্বার অনেক বেশি, আবার আরেকদিকে এমপ্লয়াররাও সবসময় কমপ্লেন করে। আমাদের কাছে তো তারা রেগুলারই কমপ্লেন শুনতে হয় আমাদের যে আপনাদের সাইটে আমরা জব পোস্ট করছি কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে কিন্তু রাইট ক্যান্ডিডেট নাই, বা আমরা ইন্টারভিউ যখন দিলাম তখন দেখলাম যে কেউই আসলে তার মানে যা জানা দরকার ছিল সে জানছে না। আবার অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখছি যে কাউকে হয়তো হায়ার করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট জয়েন করছে না। অনেক ধরনের প্রবলেমও আছে। এবং আরেকটা বড় প্রবলেম গত কয়েক বছর আমরা দেখছি যে ইভেন ইন্টারভিউতে ডাকলেও একটা বড়, আমি যদি 20 জন লোক ডাকি ইন্টারভিউতে, হয়তো 6-7 জন আসছে, বাট বাকি 13-14 জন আসছে না। তো এটা একটা বড় সমস্যা। তো আসলে এই ব্যাপারটাকে আমাদের একটু ওভারঅল সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। প্রথমত যেটা তুমি বললা যে প্রতি বছর 22-23 লক্ষ লোক জব মার্কেটে ঢুকছে, উইচ ইজ ট্রু, বাট 22-23 লক্ষর মধ্যে কিন্তু আমরা যদি একটু ভাঙি, এর মধ্যে একটা অংশ হচ্ছে আসলে যারা তাদের হয়তো পুরোপুরি পড়াশোনা একেবারে যেটা বলে গ্র্যাজুয়েট পড়াশোনা সেটা শেষ করছে না, তার আগেই বিভিন্ন কারণে, সোশ্যাল ইকোনমিক কারণে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। কেউ হয়তো ক্লাস 8 পর্যন্ত পড়ছে, কেউ 5 পর্যন্ত, কেউ হয়তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের আগেই সেই পর্যন্ত তারা পড়ছে, এর বেশি পড়ছে না। ইন্টারেস্টিংলি আমরা দেখেছি যে যারা একটু কম পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার আনএমপ্লয়মেন্ট রেটটা কম, যেটা আসলে উল্টা হওয়ার কথা ছিল। তো যারা বেশি পড়ছে, যারা গ্র্যাজুয়েশন করছে, তারাই অনেক ক্ষেত্রে বেশি আনএমপ্লয়েড থাকছে। একটু আগে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির উদাহরণটা দিলাম। তো এইটার কারণটা কি? কারণটা হচ্ছে যখন একটা ছেলে বা মেয়ে পুরোপুরি
পড়াশোনা করতে পারছে না, মেনলি দেখা যাচ্ছে যে তারা একটু লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস থেকে আসছে। তারা আসলে যেহেতু তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তারা কিন্তু যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারছে। একটা গার্মেন্টসে একটা ফ্যাক্টরি দিল, তারা এখানে গার্মেন্টসে ঢুকে গেল, বা যে কোনো এক ধরনের কাজে কিন্তু তারা খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, কারণ তাদের একটা অর্থনৈতিক একটা ডিমান্ড অনেক বেশি, যেহেতু বেশিরভাগই তারা আসলে একটু লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস থেকে আসে, অর্থাৎ তাদেরকে জব করতেই হবে। আমরা অতএব সেই সেগমেন্টে আমরা দেখছি যে আসলে জবের থেকে ক্যান্ডিডেট কিন্তু অত বেশি না, তো ওখানে বেকারত্বের সংখ্যা আমরা কম্পারেটিভলি কম দেখি। বাট সমস্যাটা বেশি হয় যখন একজন ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েট হয়ে যায়। এখন গত কয়েক বছরে আমাদের দেশে যেটা হয়েছে, বিভিন্ন সোশ্যাল কারণে প্রচুর ইউনিভার্সিটিতে, এখন ইউনিভার্সিটি নাম্বারও বেড়ে গেছে, এখন 100-র বেশি ইউনিভার্সিটি আছে। আর যেটা বললাম, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2000-এর বেশি কলেজ আছে। তো সেখানে প্রতি বছর আমাদের হিসাবে 3 থেকে 4 লক্ষ বা আরো বেশি গ্র্যাজুয়েট হচ্ছে। এখন আমাদের ইকোনমিতে কি এত গ্র্যাজুয়েটের নাম্বার দরকার আছে কিনা, সেটা কিন্তু একটা মানে বেসিক কোশ্চেন। আমাদের হিসাবে এত গ্র্যাজুয়েট বাংলাদেশে হওয়ার দরকার নেই আমাদের। এবং এই গ্র্যাজুয়েটগুলো কোত্থেকে হচ্ছে, বেশিরভাগই হচ্ছে বেশ কিছু সাধারণ সাবজেক্ট থেকে। সে ফর এক্সাম্পল বিবিএ, এটাও ওয়ান কাইন্ড অফ সাধারণ সাবজেক্ট। পাবলিক ইউনিভার্সিটিতে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক ধরনের সাবজেক্ট আছে, যেগুলো হয়তো কথার কথা বাংলা, ইসলামিক হিস্ট্রি বা অনেক কিছু আছে, যেগুলিতে আসলে কোনো ব্যবহারিক বা কারিগরি কোনো স্কিলই তাকে ডেভেলপ করার সুযোগ হয় না, একেবারে থিওরিটিক্যাল একটা ব্যাপার, যেটা আসলে ইন্ডাস্ট্রিতে ওরকম কোনো ডিমান্ড নেই। তো সেই সাবজেক্টগুলিতে যখন একটা ছেলে বা মেয়ে পড়ছে, তার কিন্তু ইন্ডাস্ট্রিতে ডিমান্ড থাকার কথা না। তো সেই জন্য একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিতে। যখন আমরা যদি এমপ্লয়মেন্ট চিন্তা করি, যারা সদ্য গ্র্যাজুয়েট, কয়েকটা ইন্ডাস্ট্রি আছে। একটা হচ্ছে মানে এমপ্লয়ার আছে, একটা গভর্নমেন্ট এমপ্লয়ার, গভর্নমেন্টের চাকরি তো আসলে খুব বেশি না, তো সেটা একটা বড় জায়গা। আরেকটা হচ্ছে অনেকে বিদেশে চলে যায়, বিদেশে যায়, এবং এটা আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহে আমরা দেখছি যে মালয়েশিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এবং এদের যে সবাই যে অশিক্ষিত তা কিন্তু না, এদের মধ্যে অনেকেই কিন্তু গ্র্যাজুয়েট, মাস্টার্স পাস করার লোকও কিন্তু যাচ্ছে। তো সেটা একটা বড় সেগমেন্ট। আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এখন প্রাইভেট সেক্টরে কিন্তু সবসময় একটা এমপ্লয়ার চাবে যে তার যে ডিমান্ড, সেটা মতো করেই লোক তৈরি হবে, লোক হায়ার করতে। তো আনফর্চুনেটলি আমাদের দেশের একাডেমিক সিস্টেম বা পড়াশোনার সিস্টেম অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো সেইখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং তারা কোম্পানির অনেক ক্ষেত্রে তাদের লোকের দরকার হলেও তারা রাইট ক্যান্ডিডেটটা পাচ্ছে না। এটা একটা ব্যাপার। এটা হচ্ছে যে স্কিল গ্যাপের পার্সপেক্টিভে যদি বলি। আরেকটা জিনিস যেটা আমরা অনেক ক্ষেত্রে রিয়েলাইজ করি না, সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল কারণে আমরা দেখছি এখন অনেকে চাকরি পাওয়ার পরও তারা জয়েন করছে না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন আমাদের একটা বড় অংশ তরুণদের মধ্যে দেখা যাচ্ছে তাদের কিছু এখন স্পেসিফিক মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। সে ফর এক্সাম্পল এখন গভর্নমেন্ট জবের ব্যাপারে প্রচুর আগ্রহ বিভিন্ন কারণে, আমি ওই ডিটেলে গেলাম না। তো দেখা যাচ্ছে যে একটা ছেলে বা মেয়ে তার পড়াশোনা পাশ করার পরে শুধু বিসিএস এর জন্য পরীক্ষা দিচ্ছে। সে প্রাইভেট সেক্টরে যদি কোনো কোম্পানি থেকে ডাকও পায়, সে জয়েন করছে না, কারণ সে মনে করছে তাকে সরকারি চাকরি পেতেই হবে। বা অনেক জব আছে যেগুলোতে প্রচুর ডিমান্ড আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, সেলসের জব। প্রচুর কোম্পানি, হাজার হাজার লোক তার দরকার, যে কোনো কোম্পানি, এটা একটা এফএমসিজি কোম্পানি হোক বা প্রোডাক্ট কোম্পানি হোক বা সার্ভিস কোম্পানি হোক, সবারই দরকার। আমার কোম্পানি যেরকম প্রায় মানে আমাদের 300 লোকের মধ্যে 150 লোকই হচ্ছে সেলসের লোক। এরকম অনেক কোম্পানি আছে যারা প্রচুর সেলসের লোক চায়, কিন্তু আবার আমাদের যারা পাশ করা গ্র্যাজুয়েটরা এই জবটার ব্যাপারে খুব বেশি আগ্রহ না, কারণ এই জবটা একটু কষ্টের জব, বিভিন্ন ফিল্ডে ঘুরতে হবে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। অনেক নিউ গ্র্যাজুয়েটরা আসলে অফিসে এসি এনভায়রনমেন্টে একটু রিল্যাক্স জব করতে চায়। তো সেটা একটা, অতএব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জব আছে, জব সে পেলো, অফারও পেলো, কিন্তু তারপরেও সে জয়েন করছে না। এই অ্যাটিটিউডটার জন্য কিন্তু শুধু স্কিলের অভাবে জব বেকারত্ব সমস্যা তা কিন্তু না, অনেক ক্ষেত্রে অ্যাটিটিউডের অভাবেও কিন্তু রাইট অ্যাটিটিউডের না থাকার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বেকার থাকছে। তো
তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে ওভারঅল ব্যাপারটাকে একটু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। আর আমরা হয়তো এটা নিয়ে একটু আলোচনা করতে পারি যে এটা থেকে পরিত্রাণের কি উপায় আছে। ভাই আই থিঙ্ক মানে আপনি যে জায়গাটা থেকে কথাটা বলছেন মানে এইটা নিয়ে আসলে খুবই কম মানুষ কথা বলে, এন্ড মানে আই হ্যাভ রেসপেক্ট ফর দিস আর কি, যে আমাদের অ্যাটিটিউডও সমস্যা আছে, যে আমরা আসলে অ্যাটিটিউড গত ভাবে বা আমাদের অ্যাপ্রোচের মধ্যেও সমস্যা আছে, আমরা আসলে হচ্ছে ইয়েটা করতে পারতেছি না, আমি আসলে বুঝতে পারতেছি না আমি এখন কি জব করবো কি করবো না। সো দিজ আর দা মেইন থিংস আর কি। যেমন বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি ট্রু, বাংলাদেশে যারা গ্রাজুয়েশন শেষ করে, তো গ্রাজুয়েশন শেষ করার পর তারা সবচেয়ে বেশি আনএমপ্লয়েড থাকে, অথচ যে মানুষরা তো পড়াশোনা করে সে কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে কাজে লেগে গেছে আর কি। সো মানে আই থিঙ্ক মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ভাই বেসিক্যালি হচ্ছে আপনি এখানে তুলে ধরছেন আর কি। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল, যেহেতু হচ্ছে ভাই আপনার সেই গ্লোবালি আপনার হচ্ছে হয়তো কাজ করার এক্সপিরিয়েন্সটা আছে, এটা আমার একটা ব্যক্তিগত কোশ্চেন বেসিক্যালি বলতে পারেন, যে আমরা যখন ভাই ইন্ডিয়াতে দেখি যে ইন্ডিয়ানরা এখন মানে এখন পুরো গ্লোবাল জব ইন্ডাস্ট্রি তারা আসলে হইতেছে লিড করতেছে, পৃথিবীর অনেক বড় বড় কোম্পানির সিইওরা আসলে হইতেছে এখন ইন্ডিয়া বা ইন্ডিয়ান বংশোদ্ভূত। তো এটা কি এটা ভাই কেন হয়েছে? এটা কি তাদের অ্যাটিটিউড, নাকি তাদের ইনফ্রাস্ট্রাকচার, নাকি তাদের মেন্টালিটি বা হোয়াট এভার দা ইয়া ইজ আর কি? তো এটা যদি একটু হচ্ছে যদি একটু ইয়ে করতেন আর কি ভাই। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে যে ইন্ডিয়াতে আমরা যাদেরকে দেখি, সে গুগলের সিইও বলি, মাইক্রোসফটের সিইও বা এরকম বড় বড় কোম্পানি, তারা কিন্তু আসলে টোটাল মানে সিস্টেমের খুব ছোট একটা অংশ। হ্যাঁ, মানে সবাই কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু আমাদের মতো বেকারত্ব সমস্যা খুব প্রকট। ওখানে একটা সুবিধা হচ্ছে ওখানে যারা বেশ কিছু ভালো ইনস্টিটিউট আছে, লাইক আইআইএম, আইআইটি, এরকম বেশ কিছু ভালো ইউনিভার্সিটিও আছে, যেখান থেকে তারা যখন পাস করতে পারে তাদেরকে আসলে ওয়ার্ল্ডের গ্লোবাল তাদের পড়াশোনার স্ট্যান্ডার্ডটা এত ভালো যে তাদের গ্লোবাল কোম্পানিগুলোই তাদেরকে ডাইরেক্ট হায়ার করে নিয়ে যায়। আমাদের দেশেও কিন্তু অনেক ক্ষেত্রে বুয়েট বা এরকম যে সকল ভালো ইনস্টিটিউট আছে তাদের তাদের সে ফর এক্সাম্পল বুয়েটের প্রায় 60-70% ছেলে পেলে কিন্তু এখন আমেরিকাতে বা কানাডাতে, অস্ট্রেলিয়াতে তারা ক্যারিয়ার তৈরি করছে। তো সেটা একটা ব্যাপার। টোটাল বুয়েটে আর কতজনই পাস করে, তাই না? অতএব টোটাল জব মার্কেটের খুব ছোট একটা অংশই কিন্তু গ্লোবালে যেতে পারে। এটা এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে ভারতের বা ইন্ডিয়ার যে গ্র্যাজুয়েটসরা বার হচ্ছে বা গ্লোবাল জব মার্কেটে যারা আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কম্পিটিটিভ, এবং তাদের কমিউনিকেশন স্কিল কিন্তু জেনারেলি আমি বলবো আমরা যারা বাংলাদেশ থেকে পাস করছি তাদের থেকে একটু বেটার। এটা বিভিন্ন কারণ আছে, কারণ ইন্ডিয়াতেও তো আসলে একটা বড় কান্ট্রি, তাদের নিজেদের মধ্যেও কম্পিট করতে হয়, একটা স্টেটের সাথে আরেকটা স্টেটে কম্পিট করতে হয়। কেউ যদি খুব টপে যায় তাকে অনেক কম্পিটিশন করে একটা পজিশন নিতে হয়। অতএব তার কিন্তু বেশ কিছু জিনিসপত্র ইন্ডিয়ার ভিতরেই অনেক প্র্যাকটিস হয়ে যায়, যেটা বাংলাদেশের একজন ছেলে বা মেয়ে মানে এই কম্পিটিশনটা ফেস করে সে যখন হতে আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, কানাডাতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা তো ওরকম কম্পিটিটিভ প্রথমে থাকে না, আস্তে আস্তে তো কেউ কেউ উপরে উঠে। তো সেটা একটা কারণ। বাট আমি মনে করি যে ওভারঅল একাডেমিক সিস্টেম, কম্পিটিশন এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার বলি বা কমিউনিকেশনে গ্লোবাল কমিউনিকেশন এক্সপোজারটা ওদের একটু বেটার, এই জন্য তারা ভালো করছে। বাট আমাদেরও যারা মনে করছে যে তাকে গ্লোবালি কম্পিট করতে হবে, একটু কম বয়স থেকে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই যারা এভাবে চিন্তা করতে পারে, যার অ্যাসপিরেশনটা ওভাবে গ্লোবাল অ্যাসপিরেশন থাকে, তারাও কিন্তু অনেকেই ভালো করে। আমি একটা জিনিস মনে করি যে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশনটাই কম। একটা ছেলে বা মেয়ে যখন সে ইউনিভার্সিটি ঢুকে সে মনে করে যে না, তার আসলে ম্যাক্সিমাম একটা সরকারি জব করবে, একটা ব্যাংকে জব করবে, এটাই তার লাইফের এক্সপেকটেশন বা লাইফের আলটিমেট গোল। হ্যাঁ, এবং সেটাই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পিছিয়ে দেয়। বাট ইন্ডিয়াতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে যখন পড়াশোনা করছে সে প্রথমেই মনে করে আমি একদিন গুগলের সিইও হব। তো তার দৃষ্টিটা কিন্তু অনেক উপরে থাকে, আমি বলে অনেক লং টার্ম থাকে, এবং এটা একটা গ্লোবাল পার্সপেক্টিভে দৃষ্টিভঙ্গি থাকে। আর আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গিটা খুব লোকাল পার্সপেক্টিভ। তো ওই আবার ঘুরে ফিরে অ্যাটিটিউড বলি, দৃষ্টিভঙ্গি বলি, সেটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট একজনের লং টার্ম ক্যারিয়ার সাকসেসের পিছনে।
গট ইট ভাই, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ভাই একটু বেসিক্যালি আমরা করব, সেটা হচ্ছে ভাই ইদানিং কালে বাংলাদেশে হচ্ছে আমরা দেখতেছি রিমোট জব বা হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং, এই এই শব্দগুলো অনেক বেশি বাজওয়ার্ড টাইপের হয়ে গেছে। এবং মানে ইটস ট্রু যে এখান থেকে কিন্তু অনেক স্ক্যাম বা হচ্ছে মানে এখান থেকে মানে এই এসপিরেশন বা এই স্বপ্নের উপর ভর করে কিন্তু অনেকে কিন্তু অনেক কিছু করতেছে আর কি। আমরা এটা নিয়ে বেশি এটা না যাই। তো হচ্ছে ভাই আপনার কাছে অ্যাকচুয়ালি কি মনে হয় যে রিমোট জব গুলোতে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে বা ফ্রিল্যান্সিং টাইপের যে জবগুলো আছে এই জায়গাতে আসলে ভাই আপনি বাংলাদেশের ছেলে মেয়েদের বা বাংলাদেশের মানুষদের আসলে পোটেনশিয়ালটা আসলে ভাই কেমন দেখেন? আমরা অলরেডি মানে ফ্রিল্যান্সিং মার্কেটে বেশ ভালো করতেছি, একটু মানে আবার ড্রপও করছে, বাট আপনি আসলে ভাই মানে এই জায়গাতে অপরচুনিটিটা কেমন দেখেন বা পোটেনশিয়ালটা আসলে ভাই কেমন দেখেন? এবং এই জায়গাতে একটা কমেন্টও আসছিল, আমি চাচ্ছিলাম সেই কমেন্টটাও এটার সাথে হচ্ছে একটু ইয়ে করতে, যে কমেন্টটা খুব চমৎকার একটা কমেন্ট আসছিল, এবং যেখানে সম্ভবত হচ্ছে বিডি জবস মনে হয় কাজ করে, যে কোশ্চেন করছিলেন যে ফাহিম স্যারের কাছে জানতে চাই, আমার ওস্তাদ থেকে কোর্স অলরেডি জব করছে একটা আইটি কোম্পানিতে, এখন যদি রিমোট কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি বিডি জবস থেকে হেল্প পাবো কিনা, বা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো ভাই বিডি জবস এই রিমোট জব বা এই জায়গাগুলোতে আসলে ভাই মানে কি করতেছে, বা মানে এই জায়গায় যদি আমাকে একটু আইডিয়া দিতেন ভাই। আচ্ছা, আমি মনে করি যে আসলে রিমোট জব একটা ভেরি এক্সাইটিং অপরচুনিটি। মানে আমাকে যদি কম্পেয়ার করতে বলা হয় ফ্রিল্যান্সিং ভার্সেস রিমোট জব, আমি কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটাকে সরি রিমোট জবটাকে এগিয়ে রাখবো। কেননা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের অনেক হয়তো ভালো করছে, অনেক সাকসেস কেসও আছে, বাট ওভারঅল যত লোক ফ্রিল্যান্সিং এ ইনভলভ হচ্ছে তার থেকে সাকসেস কেসের নাম্বারটা কিন্তু মানে পার্সেন্টেজ ওয়াইজ অনেক কম। হয়তো যত লোক ফ্রিল্যান্সিং করছে তার হয়তো 1-2% ম্যাক্সিমাম একটা ডিসেন্ট ইনকাম করছে, তাই না? কারণ হয়তো সারা বছরে যদি আমি $500 ইনকাম করি, এটাকে আসলে এটার উপর ভিত্তি করে কেউ থাকতে পারে না। তো বাট মাসে $2,000-3,000 ইনকাম করছে, এরকম যে খুব বেশি আছে তা কিন্তু না। তো বাট যারা রিমোট জব করছে তারা অলমোস্ট কাইন্ড অফ ফুল টাইম জব, মানে বেসিক্যালি কোনো একটা কোম্পানিতে চাকরি ফিজিক্যালি করা আর বাইরের একটা কোম্পানিতে রিমোটলি করা অলমোস্ট একই রকম, শুধু সে বাসা থেকে করছে। বাট সেক্ষেত্রে একটা হচ্ছে যে তার এক ধরনের স্টেবিলিটি আছে, সে প্রতি মাস গেলে একটা বেতন পাচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে এইখানে একটা রিমোট জব কিন্তু সবখানে দেখা যায় টিম ওয়ার্ক হিসাবে করে, হ্যাঁ, যে তার হয়তো একটা প্রজেক্ট ম্যানেজার আছে এই কান্ট্রিতে, তারপরে একটা সফটওয়্যার টেস্টার আছে আরেক কান্ট্রিতে। তো এবং এই যে সে বিভিন্ন লোকের সাথে কাজ করার সুযোগটা পাচ্ছে, এটার মাধ্যমেও কিন্তু তার এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট করছে। তার যেটা যে গ্যাপটা আমাদের আছে, যে কমিউনিকেশন স্কিল, শুধু ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন না, কালচারাল কমিউনিকেশন, অনেক কিছু স্কিলের গ্যাপ আছে। তো সেই জায়গাটা কিন্তু সে মিট আপ করতে পারছে অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লোকজন রিমোট জবে শুরু করে ক্যারিয়ার, পর একটা পর্যায়ে সে ফিজিক্যালিও সে অন্য কান্ট্রিতে মুভ করতে পারে। ওই জন্য আমি রিমোট জবের অপরচুনিটিটাকে অনেক পজিটিভলি দেখি। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছেই, এমন আমাদের দেশে আসলে এখনো সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং গুলো যেই জায়গাগুলোতে হয়, পার্টিকুলারলি অনেক ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের উপর করা হচ্ছে, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা খুব বেসিক লেভেলের কোডের উপরে। বাট এই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে এআই এর অনেক নতুন টুলস চলে আসছে, তো সেগুলি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জব, ফ্রিল্যান্সিং জব যেগুলি বাংলাদেশের লোকজন নর্মালি করছে, অনেক ক্ষেত্রে কিন্তু এই জবগুলো হয়তো আজ থেকে 2 থেকে 3 বছর পর থাকবে না। তো সেই জায়গাটাও কিন্তু আসলে দেখতে হবে। তো মানে এআই আসলে অনেক কিছু পাল্টাই দিবে। এই জায়গায় আসলে এআই এর সাথে কম্পিট করে টিকে থাকতে হবে। তো সেটা আমাদের অন্য যে কোনো জবেরই, শুধুমাত্র আইটি জব না, অন্য যে কোনো জব লাইক মার্কেটিং এর জব বলি বা অন্য জব, সব জবের ক্ষেত্রেই কিন্তু এআই এর এই চ্যালেঞ্জটা থাকবে, এবং এখানে কিন্তু আমাদের আরো জানতে হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে একটা স্টুডেন্টের বা একটা যে ক্যারিয়ার তৈরি করবে, সে আজ থেকে 3 থেকে 5 বছর পরে কোন জায়গায় নিজেকে দেখতে চায় এই কম্পিটিশনের মধ্যেও। এখন আগে কম্পিটিশন হতো মানুষের সাথে মানুষের, এখন কম্পিটিশন হবে মানুষের সাথে মেশিনে। তো সেই জায়গাটাতে সে আসলে নিজেকে তৈরি করতে হবে, এবং এমন জবগুলিতেই বা এমন স্কিলটাকে তৈরি করতে হবে যেই স্কিলগুলো খুব ইজিলি এআই দিয়ে রিপ্লেস হয় না। তো সেখানে তাকে আসলে মানে কাজ করতে হবে, এবং এআই এর টুলগুলোকে আসলে ব্যবহার করা এখন বেশি ইম্পর্টেন্ট। আমি রিমোট জব করি, ফ্রিল্যান্সিং করি বা নর্মাল একটা জব করি, এআই টুল যারা ব্যবহার করতে না পারে
তারা আসলে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে অপ্রয়োজনীয় হয়ে পড়ছে, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। এখানে রিমোট জবের যে ট্রেন্ডস, এই রিমোট জবের ট্রেন্ডসে যদি আমরা দেখি, এখন ওয়ার্ল্ড ওয়াইড ফ্লেক্স জবস, উই ওয়ার্ক রিমোটলি, তারপরে হচ্ছে ভার্চুয়াল ভোকেশন, এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো এখন বলা যায় যে দাবিয়ে বেড়াচ্ছে, সেখানে কি আমরা বিডি জবসকে দেখতে পারি, বা বিডি জবসের এরকম কি কোনো ভিশন আছে যে রিমোট জবের জন্য? আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি তো আগেই আনসার দিতাম। আমরা ডাইরেক্টলি বিডি জবসের পক্ষ থেকে রিমোট জব নিয়ে কাজ করছি না, এবং যে খুব ইমিডিয়েট প্ল্যান আছে তা না, কারণ আমরা আসলে আমাদের মেইন সেলস ফোকাসটা আসলে আমাদের লোকাল এমপ্লয়ারদের দিকেই বেশি। তো আমরা রিমোট জব যারা যে কোম্পানিগুলো বা যে প্ল্যাটফর্মগুলো রিমোট জব নিয়ে কাজ করছে, তারা আসলে তাদের একটা সেলস টিম, ইন্টারন্যাশনাল লেভেলের সেলস টিম থাকে, বা যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের সাপ্লাই সাইড, মানে যারা আসলে সিভি জমা রাখে, তারাও আসলে 99%ই অলমোস্ট লোকাল। আমাদের আবার ক্লায়েন্টও প্রায় 90-95% লোকাল। তো আপাতত আমরা লোকাল মার্কেটটা নিয়েই কাজ করছি। আর আমরা ঠিক আমাদের তো এই প্ল্যাটফর্মটা তো বিভিন্ন প্রফেশন নিয়ে কাজ করে। এটা শুধু আইটি না, আইটি শুধুমাত্র একটা পার্ট। আইটি ছাড়াও এখানে সেলস, মার্কেটিং, অ্যাকাউন্টস এবং এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক ধরনের প্রফেশন আছে। তো সেই জায়গাটাতে যারা রিমোট জব নিয়ে কাজ করে, তারা নর্মালি খুব সেক্টর স্পেসিফিক হয়, বা খুব নিশ একটা সেগমেন্ট নিয়ে কাজ করে। তো ওই জায়গাটা আমাদের জন্য এখনই আমরা মনে করছি না ওখানে আমরা খুব ভালো কিছু করতে পারবো। অলরেডি যেহেতু বেশ কিছু ভালো প্ল্যাটফর্ম আছে, আমরা মনে করি যে আমাদের যারা প্রফেশনালসরা আছে, তারা সেই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই হয়তো অনেক কিছুটা উপকৃত হতে পারছে অলরেডি। এখানে বিডি জবসে আমি যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে যারা আমরা ক্যান্ডিডেট আছি, অনেকেরই কিন্তু এখানে প্রোফাইল কমপ্লিট না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের রেজুমিটা ইমিডিয়েটলি আপডেট করছি না। তারপরে হচ্ছে শুধুমাত্র যে ক্যান্ডিডেটের দিক থেকে প্রবলেম আছে এটা না, আরেকটা প্রবলেম আমি নিজেও যেটা খেয়াল করি সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। দেখা যাচ্ছে যে আমার স্পেসিফিক রেসপন্সিবিলিটি যদি 4টা বা 5টা থাকে, দেখা যাচ্ছে জব ডেসক্রিপশনের ভিতরে অনেক রেসপন্সিবিলিটি লেখা থাকে। আবার লেখা থাকে যে স্যালারি নেগোশিয়েটেবল, বা স্পেসিফিক ভাবে স্যালারিটা কি হবে বা ডেজিগনেশনটা কি হবে, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখি যে স্পেসিফিক ভাবে কোম্পানির নামও মেনশন করা থাকে না। বলা থাকে যে খুবই নামকরা একটা কোম্পানি বা রিনাউন্ড একটা প্রতিষ্ঠান। তো এই বিষয়ে আপনার কি মনে হয় যে আমাদের যে ক্যান্ডিডেট আর যারা হায়ারিং ম্যানেজার, তাদের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে বা একটা দূরত্ব তৈরি হচ্ছে? কারণ একদিকে জব ডেসক্রিপশনটা স্পেসিফিক না, দুই দিকে আরেকদিকে হচ্ছে ক্যান্ডিডেটের যে সিভি, এই সিভিটাও স্পেসিফিক ভাবে কমপ্লিটেড না। হ্যাঁ, অফকোর্স সেখানে তো এক ধরনের একটা গ্যাপ থাকছেই। বাট আমি বলবো যে আসলে এক একটা কোম্পানিতে একটা পলিসি থাকে। অনেক কোম্পানি যেরকম তাদের নাম ডিসক্লোজ করতে চায় না, এটার অনেক কারণও আছে। অনেক ক্ষেত্রে হয়তো কোম্পানি ম্যানেজমেন্ট মনে করে যে তারা যে নাম ডিসক্লোজ থাকে তারা তো অনেক সুপারিশ আসবে অনেকখান থেকে, এই ডিস্টারবেন্সটা তারা চায় না। আর অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলো স্যালারি তারা বলে না, বাট মানে তারা অনেক ক্ষেত্রে স্যালারি আমাদের সিস্টেমে দেয়, আমাদের সিস্টেমে এন্ট্রি করা বাধ্যতামূলক স্যালারি তার রেঞ্জ কত, বাট কোম্পানিগুলো বলে এটা ডিসপ্লে করা যাবে না। বাট আমরা কিন্তু বিভিন্ন সময় এখন নতুন যে ফিচার আসছে, একটু আগে বলছিলাম, ম্যাচিং করানো হয় তার একটা জবের ডেসক্রিপশন বা স্যালারি বা সব কিছু স্কিল রিকোয়ারমেন্টের সাথে তার ক্যান্ডিডেটদেরকে ম্যাচিং করানো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে ব্যাক এন্ডে স্যালারিটাকেও আসলে একটা ম্যাচিং ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করা হয়। তো বাট অনেক ক্ষেত্রে যেটা কথা আসলো যে ডেসক্রিপশনটা পরিষ্কার থাকে না, উইচ ইজ ট্রু। বাট আমি মনে হয় যে এই সমস্যাটা আগে যত ছিল তার থেকে এখন একটু কম, কারণ এখন আমরা দেখি যে অনেক কোম্পানি আসলে একটা তাদের এইচআর ডিপার্টমেন্ট থাকে, তারা একটা জব পাবলিশ করার আগে এটাকে খুব সুন্দর করে বা ওয়েল ইনফরমেশন দিয়ে তারা এটা করে। তো তারপরেও কিছু কিছু গ্যাপ থাকতে পারে। আর জব সিকাররা অনেক ক্ষেত্রে হয়তো তারা পুরো সিভিটা প্রোফাইলটা দেয় না, এটা ঠিক। আবার আমাদের রিসেন্ট কিছু ইনিশিয়েটিভ আছে যে আমরা লিঙ্কডইনের সাথেও কিছু ইন্টিগ্রেশন করছি।
তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেটের অনেক ইনফরমেশন হয়তো আমরা লিঙ্কডইন থেকে অটোমেটিক্যালি এখানে ইম্পোর্ট করা হচ্ছে। তো হয়তো আমাদের এখানে সে ক্যান্ডিডেট নিজে ইনপুটটা দেয়নি, তার সব ফর্ম ফিল আপ করেনি, কিন্তু আমাদের লিঙ্কডইনের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা বেশ কিছু ইনফরমেশন কিন্তু লিঙ্কডইন, নর্মালি লিঙ্কডইনটা অনেক ক্ষেত্রে একটু ডিটেইল ইনফরমেশন থাকে, তো সেইগুলো কিন্তু আমরা এখানে ইনকর্পোরেট করছি। আচ্ছা ফাহিম ভাই, আমরা মানে আপনার একটু ব্যস্ততাও আছে, তো হচ্ছে একটা কোশ্চেন একটু করতে যাচ্ছিলাম যে ভাই একদম লাস্ট একটা কোশ্চেন, এটা হচ্ছে ভাই যারা একদম ফ্রেশার থাকেন, যারা হয়তো জব মার্কেটে ঢুকতে যাবেন আর কি, এখনো হয়তো ঢুকে নাই, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, হয়তো শেষ করবেন, তো ওনাদের জন্য ভাই আপনার কোনো গাইডলাইন আছে কিনা? থাকে না যে জাস্ট একটা শুরু করে ক্যারিয়ার 101 টাইপের, তো ছোট করে যদি কোনো গাইডলাইন দিতে পারেন। আমি একটা বলবো যে প্রথমত হচ্ছে তাকে ক্যারিয়ার প্ল্যানিংটা করতে হবে। হ্যাঁ, সে আসলে কি করতে চায়। আমি দেখি যে আসলে আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই তারা জানে না আসলে কি করতে চায়। এখন তারা ইউনিভার্সিটিতে পড়তে আসছে, হয়তো বাবা মা তাদেরকে একটা ভর্তি করিয়েছে, সেই ক্ষেত্রে তারা নিজেরা কি চায়, কারণ এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে তার নিজের পছন্দ বা নিজের প্যাশন কোন এরিয়া, এবং তার আসলে কোন জায়গাটাতে তাকে তার প্র্যাকটিক্যাল নিডটা ফুলফিল হবে, তার ফাইন্যান্সিয়াল নিডটা ফুলফিল হবে। হ্যাঁ, সেই ব্যাপারটাকে তাকে আসলে পরিষ্কার একটা ধারণা থাকতে হবে যে এমন একটা জবই করা উচিত যেটা আসলে তার দুইটা জিনিসই, শুধু ইনকাম করার অপরচুনিটি না, তার প্যাশনটাকেও যাতে অ্যাকোমোডেট করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি যে ক্যারিয়ারের প্রিপারেশনটা অনেক ক্ষেত্রে দেখা যায়, ইভেন আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমরা পাশ করার পরে উই প্ল্যান ক্যারিয়ার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যারিয়ার প্ল্যানিং এবং ক্যারিয়ারের যে জিনিসগুলি করা দরকার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই করা উচিত। তার যখন আসলে 19-20 বছর থাকে তখন থেকেই করা উচিত। সে ফর এক্সাম্পল আমি প্রায় স্টুডেন্টদেরকে বলি যে তারা যাতে পার্ট টাইম জব করে, যখন তার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও স্টুডেন্ট থাকে তারা পার্ট টাইম জব করে, কারণ পার্ট টাইম জব যে শুধুমাত্র তার ইনকামের জন্য করবে তা না, এখানে অনেক স্কিল তৈরি হয়, তার সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, টিম স্কিল, অনেক ধরনের স্কিল আছে যেগুলো সে আসলে এই পার্ট টাইম জব বা ইভেন ইন্টার্নশিপ এইগুলোর মাধ্যমে করতে পারে। তো এই জিনিসটা আমি সবাইকে এনকারেজ করি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে একটা ছেলে বা মেয়ে পাশ করার সাথে সাথেই যে কোনো একটা জবে ঢুকে পড়া উচিত। তা সেই যেন চিন্তা না করে যে আমি এখানে কত টাকা, আমার বন্ধু পাচ্ছে 40,000, এই জবটা তো আমাকে 15,000 টাকা দিচ্ছে, আমি কেন জবটা করব, তাহলে আমার তো প্রেস্টিজ থাকবে না। এই চিন্তাটা একেবারেই করা যাবে না, কারণ এখানে আসলে লাইফের আমি মনে করি যে প্রথম 5 বছর আসলে শিখার সময়। মানে অনেকে মনে করে যে ইউনিভার্সিটি লাইফ হলো তার শিখার শেষ, আসলে কিন্তু তা না। তার আসল শিক্ষা শুরু হয় তার ফার্স্ট জব থেকে, এবং সেখানে কয় টাকা ইনকাম করলো এটা বড় ব্যাপার না। সে হয়তো এটাই তার লং টার্ম ক্যারিয়ার না, সে হয়তো কোনো একটা ছোট একটা কোম্পানিতে একটা নর্মাল প্রোগ্রামারের জব পেলো বা যে কোনো একটা কিছু করলো, তার হয়তো লং টার্ম ইচ্ছা হচ্ছে যে না আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবো বা একটা ব্যাংকে জব করবো, দ্যাট ইজ ফাইন, দোষের কিছু না, বা আমি বিদেশ চলে যাবো, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু সে যাতে বেকার না থাকে। সে অনেক, আমরা যেটা আমি একটু আগে বললাম যে অনেকে জব অফার পাওয়ার পরেও নেয় না, এটা আসলে একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। আমি মনে করি সে হয়তো তার প্রেফার্ড বা পছন্দের জবের জন্য সে চেষ্টা করবে, কিন্তু যে কোনো একটা জবে ঢুকেও কিন্তু এই কাজটা করা যায়। এই জবে যখন ঢুকছে তার নিজস্ব এক ধরনের তার কনফিডেন্স লেভেলও কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, এবং অনেক কিছু সে শিখতে পারে জব থেকে। অতএব সেই জিনিসটা আমি মনে করি যাতে কেউ জবের সুযোগ পেয়ে যাতে কখনো জব মানে এটা রিফিউজ না করে। যে কোনো একটা চাকরিতে ঢুকে পড়তে হবে ইয়াংদেরকে, স্যালারির কথা প্রথমে চিন্তা করার দরকার নাই, এমন জায়গায় ঢোকা উচিত যেখানে সে কিছু শিখতে পারে, তারপরে সে লং টার্মে আস্তে আস্তে ক্যারিয়ারটাকে আরো গুছাবে। গট ইট ভাই, থ্যাংক ইউ। আর এই জায়গাতে হচ্ছে ভাই একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে রাবিল ভাই আরো ভালো মতো হয়তো বা ইয়ে করতে পারবেন, রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে ভাই বাংলাদেশে রাবিল ভাইয়ের কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে ভাই এই যে রিমোট জব বা ফ্রিল্যান্সিং এই জায়গাটাতে বাংলাদেশের ফ্রেশাররা যারা থাকে, যারা ফ্রেশ থাকে, তো ফ্রেশারদের হচ্ছে আপনি আসলে কেমন অপরচুনিটি দেখেন, বা ওইটাকে আসলে শুরুতেই করা উচিত কিনা, এটাও একটা কোশ্চেন। তো রাবিল ভাইয়ের মানে ওই এক্সপেরিয়েন্সটা আছে যেটা একদম র লেভেলে কাজ করা হয়। তো রিমোট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যদি প্রোগ্রামিং এর কথা বলি বা আমাদের আইটি সেক্টরের কথা বলি, এই আইটি তে রিমোট জবের কালচারটা অনেক বেশি বেড়ে গেছে,
এবং করোনার পর থেকে আমি বলবো যে আমার বন্ধু বান্ধব বা কলিগসদের ভেতরেই যদি আমি বলি, অনেকেই কিন্তু অফিস জব ছেড়ে রিমোট জবে চলে গেছে। কারণ এইখানে একে তো হচ্ছে স্যালারির একটা বিষয় আছে, যেটা লোকাল মার্কেটের সাথে রিমোট জবের যে স্যালারির পার্থক্য, এই পার্থক্যটা কোনোভাবেই কম্পিটিটিভ না। ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে দ্বিগুণ তিনগুণ, কেননা একটা কারেন্সি হচ্ছে বিডিটি আর একটা কারেন্সি হচ্ছে ডলার। তো এইখানে রিমোট জবের যে পোটেনশিয়াল বিষয়টা, এই পোটেনশিয়াল বিষয়টা টেক কমিউনিটির ভেতরে খুবই দ্রুত গ্রো করতেছে। এবং আমি যদি এই মুহূর্তে খুবই জেনারেলাইজ একটা রেশিও করে যদি আমি একটা এক্সাম্পশন বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্ট যারা আমাদের ব্যাচ থেকে 600 জন 700 জন একবারে পাশ করে মানে একেবারে কোর্স কমপ্লিট করে বের হয়ে যাচ্ছে, তাদের ভেতরে বেশিরভাগেরই টেন্ডেন্সি কিন্তু রিমোট জব সিক করা। এখন সেই জায়গায় যদি আমি বলি, রিমোট জবে যেরকম এক্সপেরিয়েন্সড যারা তাদের যেরকম সুযোগ আছে, এরকম ফ্রেশারদেরও কিন্তু প্রচুর সুযোগ আছে। কিন্তু এই জায়গায় আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সিভিতে যেটা করি বা রেজুমিতে যেটা করি, আমরা লিখি যে আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই বা আমাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। তো একটু আগেই ফাহিম ভাই যেটা বললেন যে কিছু না কিছু কাজের এক্সপিরিয়েন্স নিজের ভেতরে তৈরি করা, সেটা যে একেবারে ফুল টাইম জবই হতে হবে বা পার্ট টাইম জবই হতে হবে সেটা না। সেটা হতে পারে যে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন সময়ে বা যে কোনো অবস্থায় থাকাকালীন সময়ে কোনো একটা পার্টিকুলার জায়গাতে খণ্ডকালীন 1 মাস 2 মাস কাজ করেও কিন্তু মানুষ কাজের এক্সপিরিয়েন্স নিতে পারে, একটা ইন্টার্নশিপের মাধ্যমেও কাজের এক্সপিরিয়েন্সটা নিতে পারে। এবং আইটিতে যদি আমি বলি তাহলে আরো স্পেসিফিক ভাবে বলতে পারি যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে শুধুমাত্র জব এক্সপিরিয়েন্সকে বোঝায় না। কেউ যদি কোনো পার্সোনাল প্রজেক্ট করে সেটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারে, কিংবা কেউ একটা প্রজেক্ট করে যদি সেটাকে সেল করতে পারে, অথবা যে কোনো কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু সে সিভিতে অ্যাড করতে পারে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ফ্রেশাররা অ্যাকচুয়ালি ফ্রেশার না এই আইটিতে। যদি তারা চেষ্টা করে, তারা কিন্তু লোকাল ক্লায়েন্ট বা ফরেন ক্লায়েন্ট বা নিজেও 2-4টা প্রজেক্ট করে সেটাকে তার সিভিতে অ্যাজ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলবো ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স। এবং সেক্ষেত্রে একজন লার্নার যদি কোর্স শেষ করার পরে 2টা বা 3টা নিজে নিজে প্রজেক্ট করে, আমি বলবো যে সেই প্রজেক্ট এক্সপিরিয়েন্স ইজ ইকুইভ্যালেন্ট 1 ইয়ার কিংবা 1 ইয়ার প্লাস একটা এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে আমার সাজেশন ফ্রেশারদের জন্য হবে যে আমি ফ্রেশার, এক্সপিরিয়েন্সের ঘরে একেবারে শূন্য, এটা দিলে আসলে রিমোট জব কিংবা লোকাল জব প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং তাদের পোর্টফোলিওতে সেই এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করা, এবং সেই সাথে এক্সপিরিয়েন্সটা যেই দিকে হবে, এক্সপিরিয়েন্সটা যদি ফিনটেকের দিকে হয় বা এক্সপিরিয়েন্সটা যদি এডটেকের দিকে হয় বা হেলথ টেকের দিকে হয় বা এক্সপিরিয়েন্সটা যদি মার্কেটিং এর দিকে হয়, যেই এক্সপিরিয়েন্সটা যেই দিকে, ওই টাইপের পোর্টফোলিও, ওই টাইপের যে সোশ্যাল মিডিয়া আছে। কেননা রিমোট জবের ক্ষেত্রে যেটা হচ্ছে, রিমোট জবের ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা হচ্ছে আমার প্রতিনিধিত্ব করে। আমার লিঙ্কডইন, আমার ফেসবুক, আমার সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো আমরা অনলাইনে করি, এইগুলো যদি ঠিকঠাক থাকে এবং ফ্রেশাররা যদি নিজেদেরকে ওই 0 এক্সপিরিয়েন্সের ঘর থেকে বের করে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে রিমোট জবের একটা হিউজ অপরচুনিটি বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে এবং সামনে এই অপরচুনিটিটা আরো অনেক বেশি বাড়বে। এবং আরো বেশ কিছু বিষয় যদি আমি এখানে একটা ছোট করে অ্যাড করি, কারণ রিমোট জবের বিষয়ে বলতে গেলে আসলে বলা শেষ হবে না, ছোট করে যদি আমি যুক্ত করি, সেটা হচ্ছে ফরেন যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর স্যালারি কিরকম হয়, বাৎসরিক স্যালারি কিরকম হতে পারে, আমরা কিন্তু গুগল সার্চ করলে সেটার একটা এস্টিমেশন পেয়ে যাই। আমরা যদি গ্লাসডোরে গিয়ে দেখি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো যদি গিয়ে দেখি, একটা এস্টিমেশন পাওয়া যায় যে আমার স্যালারি রেঞ্জটা বাৎসরিক এত থেকে এত হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ফরেন কোম্পানিগুলো অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোর কথা যদি আমি বলি, লোকাল প্রতিষ্ঠানগুলো সেই দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে। হ্যাঁ, একেবারেই স্পেসিফিক ভাবে স্যালারি মেনশন করা না করাটা সম্পূর্ণ কোম্পানির একটা পলিসিগত বিষয়, বাট এটা হতেই পারে যে স্পেসিফিক একটা ডেজিগনেশন বা রেঞ্জ ধরে যে তার স্যালারি রেশিওটা কত হতে পারে বা হতে পারে না, সেটার কোনো একটা ধারণা অনলাইনের মাধ্যমেই হোক বা বিডি জবসেরও ফোরাম আছে, বিডি জবস রিলেটেড অনেক ফেসবুক গ্রুপও আছে, যে কোনো ভাবে যদি ক্যান্ডিডেটের দিকে পৌঁছায় দেওয়া যায় বা ক্যান্ডিডেটের মাঝখানে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে রাইট জায়গাতে রাইট পিপল পাওয়ার যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা আরো অনেকখানি বেড়ে যাবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে কোম্পানির প্রেজেন্স। আমরা ক্যান্ডিডেট হিসেবে বা কোনো একটা ক্যান্ডিডেট যখন নিজেকে যেরকম তুলে ধরে,
বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে, নিজেদেরকে কিন্তু ওইভাবে তুলে ধরে না। তো দেখা যাচ্ছে যে তাদের ফেসবুক পেজ দেখে কিংবা লিঙ্কডইনে তাদের প্রোফাইল দেখে কিংবা বিডি জবসে তাদের জব পোস্ট দেখে কিন্তু বোঝাও যায় না যে আসলে এই কোম্পানির বর্তমান পরিস্থিতি কি। হয়তোবা দেখা যাচ্ছে বন্ধু বান্ধব বা হচ্ছে বিভিন্ন জায়গাতে খোঁজ নেওয়া লাগে যে আসলে এই কোম্পানিটা কি ভালো বা এখানে কি জব করা যায়, ওয়ার্ক কালচারটা কেমন। তো যদি প্রাতিষ্ঠানিক দিক থেকেও এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়, আমার মনে হয় যে এই যে জব কালচার, এই জব কালচারে ব্যাপক একটা পরিবর্তন আসবে। ওকে, থ্যাংক ইউ ফাহিম মাসুর ভাই এন্ড হচ্ছে অলসো রাব্বিল ভাই, আপনাদের এত ব্যস্ততার মধ্যে হচ্ছে ভাই আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, সো হচ্ছে থ্যাংক ইউ। এন্ড হচ্ছে আমরা লাইভে প্রায় শেষে চলে আসছি। একটা কোশ্চেন জাস্ট হচ্ছে আমি একটু লাস্ট করতে চাই, সেটা হচ্ছে ফাহিম ভাইকে। কোশ্চেনটা হচ্ছে ফাহিম ভাইয়ের কাছে আমার যে ভাই বিডি জবসে হরেক রকমের হচ্ছে ভাই জবস আছে, এটা আমরা জানি, মানে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেটা হয়তো বা বিডি জবস টাচ করে নাই। বাট শুধুমাত্র ভাই আইটি বা টেকনোলজি বা এই দিকে কি ভাই বিডি জবস এর নতুন কি কোনো প্ল্যান আছে কিনা, যদি থাকে সেদিকটা আমাদের সাথে যদি শেয়ার করা যায়, যদি সেটা কোনো বিজনেস কনফিডেন্সিয়াল বা পার্সোনাল কনফিডেন্সিয়াল যদি না হয় আর কি। আইটি আমি কোশ্চেনটাকে আবার একটু বুঝিয়ে বলবো। জি ভাই, ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে বিডি জবসে তো অনেক রকম জবসই তো আছে, বাট হচ্ছে এখন কেন জানি হইতেছে আইটি জবস বা টেকনোলজি জবস গুলো হচ্ছে ডিমান্ড হচ্ছে অনেক বেড়ে গেছে। এটা নিয়ে কি আলাদা কি কোনো প্ল্যান আছে কিনা আপনার? যেমন আপনি অলরেডি একটা বলেন যে আপনার লিঙ্কডইনের সাথে আপনাদের ইন্টিগ্রেশন চলতেছে বা বেশ কিছু কাজ হচ্ছে। আমাদের তো আইটির একটা ক্যাটাগরি আছে, তো আর আমরা তো আইটি জবের আইটি সব বেশিরভাগ কোম্পানি আমাদের ক্লায়েন্ট। আমাদের মানে অনেকের জানার জন্য যারা আইটিতে আগ্রহী আছে বা ক্যারিয়ার তৈরি করছে, আমরা আগামী 8 তারিখে শনিবারে একটা আইটি জব ফেয়ার হচ্ছে, যেখানে প্রায় 100-র বেশি কোম্পানি, প্রায় 2000-এর মতো লোক নিবে। তো এরকম বিভিন্ন আইটির উপর ভিত্তি করে কিন্তু আমরা রেগুলার বিভিন্ন ইভেন্ট করি। প্রতি বছরই একটা বড় আইটি জব ফেয়ার হয়, আরো অনেক জব ফেয়ার হয় যেখানে অনেক আইটি কোম্পানি পার্টিসিপেট করে। আর আমরা অনেক ক্ষেত্রে অনেক আইটি কোম্পানি যারা ছোট, একেবারে খুবই মানে একেবারে নতুন ব্যবসা শুরু করলো, ওদেরকে কিন্তু আমরা তারা যাতে বিডি জবস ব্যবহার করতে পারে তাদেরকে আমরা ফ্রি ক্রেডিটও দিই। হ্যাঁ, এটা আমরা রিসেন্টলি শুরু করেছি যে কোনো কোম্পানি যদি একেবারে স্টার্ট আপ টাইপের হয় বা একেবারে নতুন শুরু করলো, তাদেরকে আমরা কাউকে হয়তো মানে 5,000 টাকা, কাউকে হয়তো 3,000 টাকা সে আমরা ফ্রি ক্রেডিট দিয়ে দিই, সেটার মাধ্যমে সে জব পোস্ট করতে পারে ফ্রি অফ কস্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শুরু করেছি আইটি ইন্ডাস্ট্রিকে টার্গেট করে। তো আমরা আশা করি যে সামনের দিনগুলোতে অন্যান্য প্রফেশন যেরকম আমাদের সাথে কানেক্টেড অনেক বেশি, আইটি ক্ষেত্রেও অলরেডি কানেকশন আছে, এটা আরো বাড়বে আর কি। এবং পার্টিকুলারলি আমরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদেরকে নিয়ে কিন্তু আসলে গত 2-3 বছর ধরেই বেশি কাজ করছি। আমরা যেমন প্রতি বছর বড় বড় কিছু ইভেন্ট হয়, শুধুমাত্র ফ্রেশারদেরকে টার্গেট করি। হ্যাঁ, ইভেন অনেক ক্ষেত্রে আমরা যেমন ইন্টার্নশিপটাকেও খুব গুরুত্ব দিচ্ছি। বিডি জবসে যদি কোনো কোম্পানি ইন্টার্নশিপ অফার করে, সেটা কিন্তু দিতে টাকা লাগে না। নর্মাল একটা জব পোস্ট করলে টাকা দিতে লাগে, কিন্তু ইন্টার্নশিপ যদি কোনো কোম্পানি অফার করে, যে এটা আইটি হোক নন আইটি হোক, আমরা কিন্তু এটা ফ্রি অফ কস্ট দিই। আমাদের পুরান কোম্পানি হলেও তাকে আমরা ফ্রি অফ কস্টই দিই। এরকম বেশ কিছু জিনিস আমরা করছি, যেটা মেইনলি টার্গেটিং দ্য ইন্টার্ন অর ফ্রেশারদেরকে টার্গেট করে। ভাই মানে এই উদ্যোগটা আসলে খুবই খুবই প্রশংসনীয় আর কি, যে বাংলাদেশে আইটি বিজনেস যারা করতেছে আপনি তাদেরকেও একদিক থেকে যেমন হচ্ছে এক্সেলারেট করতেছেন, যে তারা যাতে হচ্ছে খুব মানে লো কস্টে যাতে তারা হচ্ছে ভালো ভালো রিসোর্স যাতে তারা হায়ার করতে পারে এবং তারা যাতে গ্রো করতে পারে। আবার একইভাবে যারা হচ্ছে রিসোর্স যারা আছে সেই রিসোর্সদেরকে হচ্ছে এদের সাথে কানেক্ট করে দেওয়ার যে কাজটা, মানে এটা অ্যামেজিং একটা কাজ আর কি ভাই। সো থ্যাংক ইউ ফাহিম ভাই। এন্ড হচ্ছে খুবই খুবই মানে খুবই খুবই জোস একটা সেশন ছিল, অনেক কিছু শিখতে পারছি ভাই। আমার সবচেয়ে ভালো লাগছে আজকের সেশনে যে হচ্ছে ভাই কিভাবে বলি যে অ্যাটিটিউডের কারণে হতেছে যাতে আমরা আনএমপ্লয়েড বা আন্ডার এমপ্লয়েড যাতে হচ্ছে না হয়, দ্যাটস দ্য বিগেস্ট লার্নিং। সব থেকে আমি বলবো যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আজকে যেটা বের হয়ে আসলো, সেটা হচ্ছে অ্যাটিটিউড, মাইন্ডসেট। আমাদেরকে আসলে এই যে জব আছে অনেক, কিন্তু আমার স্কিল লোক নাই, আবার স্কিল লোক আছে আমার জব নাই, বা রাইট পিপল রাইট জায়গায় যেতে পারছে না, আমরা যদি আমাদের মাইন্ডসেটটা নিয়ে আর একটু কাজ করতে পারি,
তাহলে রাইট পিপলকে আমরা রাইট জায়গাতে পৌঁছায় দিতে পারবো। আর রাইট পিপল রাইট জায়গাতে গেলেই তখনই কিন্তু মার্কেটটা স্টেবল হবে। আদারওয়াইজ আমরা যদি এখনো দেখি জব পাওয়ার থেকে ছাড়ার রেশিওটাই মনে হয় বেশি। দেখা যাচ্ছে যে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর মানে ক্যারিয়ার স্টেবল ভাবে যে একটা কোম্পানি একজন ক্যান্ডিডেটকে যে প্রমোশন দিয়ে সামনের দিকে নিয়ে যাবে বা একেবারে জুনিয়র লেভেল থেকে যে সিনিয়র লেভেলে টেনে তুলবে, এই টেনে তোলার সময়টাও কিন্তু ক্যান্ডিডেট দিচ্ছে না। তার আগেই দেখা যাচ্ছে যে একটু স্যালারি বেশি হলে বা এনভায়রনমেন্ট একটু বেশি বেটার হলেই কিন্তু জব সুইচ করে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের যে পরবর্তী নেতৃত্ব কারা দেবে, সেই নেতৃত্বহীনতার ভেতরেও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে। যে কারণে এই যে ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম গুলো আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট ট্রেনিদেরকে আগে থেকে তো নেওয়াই হতো যে তাদেরকে ফিউচার লিডার বানানোর জন্য, বাট সেই ফিউচার লিডার যাদেরকে বানানোর জন্য কোম্পানিতে হায়ার করা হচ্ছে 50 জন 60 জন, তাদেরকে গ্রুমিং করা হচ্ছে 1 বছর ধরে 2 বছর ধরে যে তোমরাই হবা এই কোম্পানির পরবর্তী ফিউচার লিডার। তারাও দেখা যাচ্ছে যে তাদের ফিউচারটা তারা ক্রিস্টাল ক্লিয়ার জানে যে 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, তার ক্যারিয়ারটা কোথায় থাকবে। তারপরেও দেখা যাচ্ছে রাইট পিপল রাইট জায়গাতে প্লেস না হওয়ার কারণে একটা কোম্পানি যদি 50টা এমটিও রাখে তাহলে দেখা যায় 1.5 বছর 2 বছর পরে সেখান থেকে 25টা নাই, 30টা নাই। আর এই হায়ারিং প্রসেসটাও কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খুবই কস্টলি একটা প্রসেস। বিডি জবস এর মাধ্যমে আমরা শুধুমাত্র লিডটা পাচ্ছি, জাস্ট বিডি জবস গিভ আস দ্য লিড। বিডি জবস কিন্তু আমাদেরকে পুরো হায়ারিং প্রসেসটা দিচ্ছে না। বিডি জবস কোনো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট আমাদেরকে দিচ্ছে না। দেন ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পরে যদি আমরা আসি, তার একটা শর্ট ইন্টারভিউ নেওয়া দরকার, তার একটা রিটার্ন পরীক্ষা নেওয়া দরকার। যেরকম আমরা যদি এখন বলি ইন্ডিয়ার যে আই মচা প্ল্যাটফর্মটা আছে, এখন প্রাথমিক যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টের কাজটা কিন্তু অনেক কোম্পানি ইন্ডিয়ার আই মচা যে প্ল্যাটফর্মটা আছে, টেস্ট গরিলা যে প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মগুলো ইউজ করে করছে। তো সেক্ষেত্রে আমারও এক্সপেকটেশন থাকবে যে বিডি জবস তো অবশ্যই আমাদেরকে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট দিচ্ছে, একটা লিড দিচ্ছে, কিন্তু এই লিডটাকে সামনের দিকে যেন প্রসপেক্ট অ্যাপ্রাইজাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তারও যদি একটা পাথওয়ে বিডি জবস এর মাধ্যমে ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে যেরকম রাইট পিপল রাইট জায়গাতে প্লেস করার পসিবিলিটি বেড়ে যাবে, সেই সাথে যে হায়ারিং কোম্পানিগুলো আছে সেই কোম্পানির যে হায়ারিং প্রসেস, এই হায়ারিং প্রসেসের যে একটা দীর্ঘ সময়, এবং শুধুমাত্র সময় বলবো না, এখানে অর্থ ব্যয়েরও অনেক বিষয় আছে। হয়তো বা বিডি জবসকে একটা সাবস্ক্রিপশন ফি পে করতেছে, কিন্তু তারপরে ওই ক্যান্ডিডেটটাকে রিটার্ন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, ফাইনাল অ্যাসেসমেন্ট পর্যন্ত নিয়ে আসতে এখানে কিন্তু একটা ইকোনমিক্যাল কস্টিং এরও বিষয় আছে, প্লাস সময়ের বিষয় আছে। কেননা একজন হায়ারিং ম্যানেজার যারা এইচআর এ আছে বা আইটিতে যারা সিটিও লেভেলে আছে, নিশ্চয়ই তাদের যে সময়ের ভ্যালুয়েশন সেটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তো সেক্ষেত্রে যদি এই প্রসেসটাকে আরো ত্বরান্বিত করা যায়, যেগুলোর জন্য আমরা এখন বিদেশি মাধ্যমের উপরে নির্ভরশীল, তাহলে আশা করি যে রাইট পিপল রাইট জায়গাতে তো যাবেই, এবং সেই সাথে আমাদের যে জব প্লেসমেন্ট প্রসেসটা, এই জব প্লেসমেন্ট প্রসেসটা আরো অনেক বেশি ফাস্টার হবে। আচ্ছা, আমি শুধু একটু বলবো, আমি শেষ পর্যায়ে রাব্বি যেটা বললো, অনেকেই জানে না হয়তো, যেহেতু অনেক ক্ষেত্রে অনেকে জব সিকার হিসাবে রেজিস্টার, বাট এমপ্লয়াররা কিন্তু শুধুমাত্র যে আমাদের প্ল্যাটফর্ম জব অ্যাডভার্টাইজমেন্টের জন্যই করে তা কিন্তু না। এটা আজ থেকে 5 বছর আগে ছিল। এখন কিন্তু আমাদের একটা বড় সংখ্যক এমপ্লয়ার বিডি জবসের মাধ্যমে তাদের অ্যাসেসমেন্ট টেস্টটাও নেয়। তারা কিন্তু এখানে খুব ইজিলি তাদের নিজেদের প্রশ্ন আপলোড করতে পারে, এমসিকিউ বা ডেসক্রিপটিভ। শুধু তাই না, তারা এখানে অনলাইনে ভিডিও ইন্টারভিউ কিন্তু শিডিউল করতে পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু তারা টেস্ট নিতে পারছে, ভিডিও ইন্টারভিউ নিতে পারছে। আর একটা জিনিস আমরা রিসেন্টলি করেছি, বেশি দিন হয়নি, আমরা এআই ড্রিভেন একটা অ্যাসেসমেন্ট, আমাদের যেহেতু এখানে অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এআই এর ক্ষেত্রে, এটা কিন্তু একেবারে বাইরের একটা কোম্পানির সাথে আমরা কাজ করছি, যে কোনো একজন ক্যান্ডিডেট তার ভয়েসের উপর ভিত্তি করে একটা তার পার্সোনালিটি অ্যাসেসমেন্টও কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে পারছে। তো সেরকম অ্যাসেসমেন্টে কিন্তু অলরেডি আমরা গত বেশ কয়েক বছর ধরেই কাজ করছি, এবং এখন এআইও আমরা ইন্ট্রোডিউস করেছি এখানে। ভবিষ্যতে আরও অনেক বেশ কিছু ফিচার্স আসবে। তো আশা করি মানে তখন আসলে এমপ্লয়াররা আরও বেশি অনেক কম খরচে এবং দ্রুত এফিশিয়েন্ট ওয়েতে, ফ্রিকশনলেস ওয়েতে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের মাধ্যমেই অনেকটু তারা এগিয়ে নিতে পারবে। এছাড়া আমি যদি আরেকটা জানতে চাই, লাস্ট একটা বিষয় যদি জানতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র জব প্লেসমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু অনেক প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে।
আমরা যদি রাউটের কথাই বলি, তাদের বেশি অনেক এজেন্সি তৈরি হয়ে গেছে যাদের কাজই হচ্ছে হায়ারিং প্রসেসগুলোকে ম্যানেজ করা। তো সেক্ষেত্রে বিডি জবস ইন ফিউচার আমাদেরকে এই ধরনের কোনো রেডিমেড সলিউশন দেবে কিনা, যে আমি পুরো দায়িত্বটাই বিডি জবসের উপরে ছেড়ে দিতে পারি, যে ফাইনালি আমার যেই ক্রাইটেরিয়া, আমাদের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টে একেবারে ইনিশিয়াল ইন্টারভিউ থেকে শুরু করে একেবারে হায়ারিং এর পূর্ব পর্যন্ত আমার যেই ক্রাইটেরিয়াগুলো মিট করা দরকার, একটা জব প্লেসমেন্ট এজেন্সি যে কাজগুলো করে সেই ধরনের এখানে আমি একটু বলি, জব প্লেসমেন্ট এজেন্সির কাজটা অনেক ক্ষেত্রে ম্যানুয়াল। আমরা আসলে অ্যাজ এ প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে যত কম ম্যানুয়াল ইনভলভমেন্ট থাকা যায় সেটা আমাদের মানে একটা প্রিন্সিপাল বলি, বা এটাই আমাদের মেইন ডিরেকশন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে আমাদের একটা বড় সংখ্যক ক্লায়েন্ট হচ্ছে এরকম জব প্লেসমেন্ট এজেন্সি। তো আমরা আসলে সব কাজ আমরাই করতে চাই না, আমরা চাই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা দে উইল ইউজ আস অ্যান্ড মেক দেম মোর এফিশিয়েন্ট। তো অতএব আমাদের ঠিক এখনই প্ল্যান নাই যে আমরা জব প্লেসমেন্ট এজেন্সি হিসেবে থাকবো, বাট আমরা চাই জব প্লেসমেন্ট এজেন্সি যারা আছে বাংলাদেশে ওরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আরো এফিশিয়েন্ট এবং আরো দ্রুত তাদের কাজ করতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ ফাহিম ভাই, এতটা সময় আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ রাব্বিল ভাই, খুব ভালো কিছু কোশ্চেন আপনি করার জন্য। সো আজকে সেশনটা তাহলে আমরা এখানে শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ফাহিম ভাইকে ওস্তাদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক, রাব্বিল ভাইকে ঈদ মোবারক, এবং অডিয়েন্সকে একটা অগ্রিম ঈদ মোবারক দিয়ে রাখবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনটা সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম।